মন্ত্রী তাদের মাথার চুল সাদা হয়ে গেল, তাদেরই এখনো আক্কেল হলো না। আমার তো কালো চুল, আমার এখনো আক্কেল হতে দেরি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, যাদের আমরা ভোট দিয়েছিলাম, যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম, যে তারা আমার সুখ দুঃখের কথা, আমার ছেলে মেয়েদের ভালো থাকার কথা, আমার পড়াশোনার কথা, চাকরি বাকরির কথা, গরিব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার, মাথা উঁচু করে থাকার দায়িত্ব নেবে। আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী দুজনে মিলেই কি করে আমার ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া যায় তার চেষ্টা তারা করতে লাগলো। কমরেডরা বলেছেন বলার সময়, একের পর এক কেন্দ্রের সরকার আমার দেশ বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, ভেল বিক্রি করে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমার স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, আমার বয়সী ছেলেমেয়েরা যেখানে চাকরি করতো সেই চাকরি করার জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর তারপরে এসে ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে আমাদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছিলাম কিছুদিন আগে যদি মানুষ ফেসবুক খুলতো, মানুষ দেখতে পেত সন্দেশখালির কথা, সন্দেশখালির মায়েদের দেখতে পেত। তারা সন্দেশখালির মায়েরা হাতে বটি নিয়ে, লাঠি নিয়ে রাস্তায় নামছে, সেই ছবি আমরা দেখতে পেতাম। যে মানুষ এখানে একটু ফোন টোন চালান, ফেসবুক চালান, দেখবেন তো এখন যদি ফেসবুক চালান কি দেখবেন? দেখবেন দুটো বিয়ে হচ্ছে। একটা বিয়ে পশ্চিমবঙ্গের বিয়ে, রোগা পাতলা একটা লোক, সে আবার এমএলএ, সে খুব নেচে কুদে বিয়ে করছে। কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়ক, আমার যেখানে বাড়ি তার বাড়ির পাশে থাকে। আরেকটা বিয়ের খবর আপনি দেখবেন গুজরাটের জামনগরে হচ্ছে। নরেন্দ্র মোদীর কাছের লোক, আম্বানির ছেলে, ছোট ছেলে, বেশ গুবলু গাবলু দেখতে, তার বিয়ে হচ্ছে। তার বিয়েতে বিভিন্ন লোকজন এসে নাচছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এমন একটা দেশে বাস করি, এমন একটা রাজ্যে বাস করি, যে রাজ্য, যে দেশের সাধারণ মানুষ খুন হচ্ছে প্রতিদিন, না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছেন, কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মিডিয়া কোটি কোটি টাকার পাহাড়ের ওপর যারা বসে আছেন, তারা ওই কাঞ্চন মল্লিকের বিয়ে দেখাবেন আপনাকে, আম্বানির ছেলের বিয়ে দেখাবেন আপনাকে। আর আমার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির ছেলেটা যখন চাকরির জন্য রাস্তায় ধর্নায় বসবেন, তাকে দেখানোর জন্য একটা মিডিয়া সেখানে পৌঁছবে না। সন্দেশখালীর মা বোনেরা যখন নিজের অধিকার, নিজের সম্মান বাঁচানোর জন্য রাস্তায় নামবেন, তাদের দেখানোর জন্য ওই মিডিয়া ওখানে পৌঁছাবে না। আমরা বলছি ওই মিডিয়া হাউস যারা রয়েছেন বড় বড়, আম্বানি আদানি পুঁজিপতিদের টাকায়, বড় লোকদের টাকায় যে মিডিয়াগুলো চলে, আপনারা আমাদের দেখাবেন না তো দেখাবেন না। এই আমার সামনে যে মানুষগুলো বসে আছে, সবার হাতে একটা করে ক্যামেরা আছে, ওই সবার চোখ দিয়ে সাধারণ মানুষ আমাদের কথা শুনবে, ওদের চোখ দিয়ে, ওদের ক্যামেরায়, ওদের স্ক্রিনে আমাদের মানুষ আমাদের কথা শুনবেন, আমাদের যন্ত্রণা, আমাদের লড়াইয়ের কথা শুনবেন। কি দেশে বাস করছি আমরা? এই গত 2 তারিখ আমরা গেছিলাম বসিরহাট এসপি অফিসের সামনে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান গ্রেফতার হয়েছে, দেখেছেন আপনারা সেই ছবি? মানে সেই ভিডিও দেখলে বোঝা যাচ্ছে না পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছে না পুলিশ শাহজাহান পুলিশকে গ্রেফতার করেছে। যেরকম জামাই ষষ্ঠীর সময় জামাই যায়, শ্বশুর বাড়ি যায়, এক হাতে একটা মাছের প্যাকেট, এক হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে, শাহজাহান এরকম গদগদ করে গ্রেফতার হয়ে যাচ্ছে। পুলিশগুলো পিছনে পিছনে যাচ্ছে, তাকে ধরছে না, তার হাত ধরার কারোর সাহস হয়নি। আবার ক্যামেরা দেখলে শাহজাহান হাত দেখিয়ে বলছে যে ক্যামেরা বন্ধ কর। এত গুণের কাজ উনি করেছেন, এত কীর্তি উনি করেছেন, সেই কীর্তির জন্য যেন আর মানুষ দেখতে না পান, তার জন্য বলছে ক্যামেরাগুলো বন্ধ করে দিই। কে শাহজাহান? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলে তৈরি করেছেন এই শাহজাহানদের। কি করত শাহজাহান? এই আমার আপনার মতো সাধারণ মানুষ, গরিব মানুষ, বাড়িতে একটু ছোট্ট জমি রয়েছে বাড়ির সামনে, সেই জমিতে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। ওই শাহজাহানরা এসে, শিবু সর্দাররা এসে, উত্তম সর্দাররা এসে ওই জমি দখল করে নিত, জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে ফেলত। কি করত শাহজাহান, উত্তম সর্দাররা? আমার মা বোনেরা এখানে বসে আছেন, রাত্রিবেলা ডাক পড়তো, বাড়ির সুন্দরী বউ, বাড়ির কম বয়সী বউ, গ্রামের কম বয়সী বউ, সে হিন্দু হোক মুসলমান হোক, কাউকে রেয়াত করতো না, রাত্রিবেলা ডাক পড়তো পার্টি অফিসে। মা বোনেরা বলেছেন কি হতো তাদের সাথে, সে কথা আমি আপনাদের সামনে এখানে বলতে পারবো না। যন্ত্রণায়, লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। এতদিন ধরে এত কিছু হচ্ছে, তৃণমূল জানে না, মমতা ব্যানার্জি জানে না, অভিষেক ব্যানার্জি জানে না? ওই যে মা বোনেরা গণধর্ষিত হলো, অত্যাচারিত হলো, প্রতিদিন তাদের ন্যায় কে দেবে? আমরা যখন গেছি বসিরহাট এসপির কাছে, বলেছি ওই শাহজাহানকে তো ইডি গ্রেফতার করেছে, আপনারা কি করবেন? গণধর্ষণের চার্জ ওর ওপর লাগাবেন কি লাগাবেন না? খুনের চার্জ ওর ওপর লাগাবেন কি লাগাবেন না? এসপি বলছে এসব আমি কিছু বলতে পারবো না, এসব আমার অর্ডার নেই। অর্ডার নেই তো
কালীঘাটের দিদিমণি যখন বুঝতে পেরেছে মা বোনেরা খেপে যাচ্ছে, সাধারণ মানুষ খেপে যাচ্ছে, তখন শাহজাহানকে সাইড করে দিয়েছে। ওই দেখবেন বাচ্চা ছেলেদের আমরা খেলা দেখাই না, তাকে একটা পয়সা দিই, পয়সা দিয়ে আমরা বলি দেখো তো বাবা এই পয়সাটা কোনখানে, সে বলে আমাকে দাও আমাকে দাও। যখন সে খুব কান্নাকাটি করে বায়না করে আমরা বলি দুচ্ছা, ওই যে বাইরে ফেলে দিলাম, বলে নিজের হাতটা পিছনে করে আমরা পয়সাটা লুকিয়ে নিই। বাচ্চা ছেলেটা হবে সত্যি মা হয়তো দুচ্ছা করে দিয়েছে, পয়সাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যেই আরো বেশি সে কান্নাকাটি করে মা অমনি পিছন থেকে হাতটা নিয়ে বসে, এই তো পয়সা, এই তো আমার হাতের মধ্যে পয়সা ছিল। শাহজাহানকেও তাই করেছেন ওনারা। শাহজাহানকে এতগুলো বছর ধরে ওখানে অত্যাচার করতে দিয়েছেন, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা শাহজাহান ওই সন্দেশখালী থেকে কালীঘাটে পাঠিয়েছেন। তারপর যখন বুঝছেন যে হাওয়া বেগতি, সাধারণ মানুষ রাস্তায় দাঁড়াচ্ছেন, মায়েরা রাস্তায় নেমেছেন বটি নিয়ে লাঠি নিয়ে, তখন মমতা ব্যানার্জি ওই আবার ম্যাজিক করে গায়েব হয়ে যাওয়া শাহজাহানকে সামনে এনে দিয়েছে। আমরা বলছি ওই একটা শাহজাহান, একটা শিবু সর্দার, একটা উত্তম সর্দারে হবে না। যতদিন না পর্যন্ত কালীঘাটের ডাকাত রানী মমতা ব্যানার্জিকে আমরা জেলে পাঠাচ্ছি, পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুব লাল ঝান্ডা ধরা মানুষগুলো রাস্তায় থাকবে, দেখবো আপনাদের কতটা। করেছিলেন তো আপনারা এই মুর্শিদাবাদ জেলার 15 জন মানুষকে এসএফআই, ডিওয়াইএফআই, কৃষক সভা, এগ্রিকালচারাল ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, মহিলা যারা আন্দোলন করেছিলেন তাদেরকে জেলে পুড়েছিলেন তো। আপনার মনে হয়েছে বামপন্থীদের একটু জেলে পুড়লে, একটু ভয় দেখালে তারা হয়তো ভয় পেয়ে যায়। আপনারা তো জানেন না আমরা রক্তবীজের ঝাড়। আপনারা জানেন না আমাদের যেখানে যেখানে মারবেন, যেখানে যেখানে পুঁতবেন, সেখান থেকেই আমরা লক্ষ্য অযুত ওই লাল পলাশ ফুলের মতো আমরা উঠে দাঁড়াবো, কেউ আমাদের আটকাতে পারবে না। আপনি জেলে পড়ুন, আমরা জেল ভেঙে বেরিয়ে আসবো। আপনারা লাঠি মারুন, ওই লাঠি ধরে আমরা আপনাদের সামনে আবার পরের দিন আসবো। বামপন্থীদের মেরে ঠান্ডা করা যায় না। আপনার জেল, আপনার লাঠি, আপনার গুন্ডাদের নিয়ে আসুন, চোখে চোখ রেখে লড়াই হবে, এক পা আমরা পিছিয়ে আসবো না। দেখিয়ে দিয়েছেন আপনারা। এই পঞ্চায়েত ভোটের সময় আমি আসার সময় বলছিলাম যে এই রাস্তা দিয়ে তো আমরা মিছিল করেছি, পঞ্চায়েতের ভোটের আগে যখন নির্বাচনী প্রচারে আমরা এসেছিলাম এই রাস্তা দিয়েই তো মিছিল হয়েছে, মানুষের কাছে আমরা ভোট চেয়েছি। এবং একটা কথাই আমরা মানুষকে বলেছিলাম যে তৃণমূল আপনাকে চোখ রাঙায়, হাত ভেঙে দেব, পা ভেঙে দেব, ঘর জ্বালিয়ে দেব, ধানের গোলা লুট করে নেব, ওই সব কটাকে একটা ভীতু কাপুরুষ। যেদিন ওদের মাথার উপর পুলিশ থাকবে না, দেখবেন আপনার পায়ের কাছে এসে হাত জোড় করে বসে আছে। তাই যখন ভোট লুট করতে আসবেন ওদের সামনে রুখে দাঁড়াবেন, দেখবেন ওরা পই পই করে পালাবে। এখানে যে মানুষ বসে রয়েছেন, যে কমরেড বসে রয়েছেন, যে সাথী বসে রয়েছেন, এদিকে যে নেতৃত্বরা বসে রয়েছেন, আমার যে মা বোনেরা বসে রয়েছেন, আপনাদের সবাইকে আমি আমার লাল সালাম জানাতে চাই। আপনারা দেখিয়ে দিয়েছেন তৃণমূলকে কি করে হারাতে হয়, আপনারা দেখিয়ে দিয়েছেন চোখে চোখ রেখে কি করে লড়াই করতে হয়। আগামী দিনে এটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা মুর্শিদাবাদ জুড়ে মডেল হবে। ওদেরকে বোঝাতে হবে যে অনেক হয়ে গেছে মার খাওয়া। 11 সালের পর থেকে আমরা মার খেয়েছি। ঘরে মেরেছ, চায়ের দোকানে মেরেছ, কাজ করতে গেছে কোনো মানুষ তার কারখানায় মেরেছ, খেতে মেরেছ, স্কুলে গেছে, কলেজে গেছে, এসএফআই করা ছেলে মেয়ে স্কুল কলেজে মেরেছ। মার খাওয়ার দিন শেষ। ওই 11 থেকে 23 পর্যন্ত অনেক মার আমরা খেয়ে নিয়েছি। এবার পাল্টা দেওয়ার সময় তৈরি থাকো। 2024 সালে আমরা পাল্টা দেব, প্রত্যেক মারের বদলা আমরা নেব। এই কথা আমরা এখান থেকে বলে যেতে চাই। প্রতি নির্বাচনের আগে মমতা ব্যানার্জিরা আপনাকে এসে ওই যে বলছিল কমরেড, সোজা বর্ণা গব্বর আ জায়গা, আমাদের ভোট দিন নয়তো বিজেপি চলে আসবে। প্রতিবার নির্বাচনের আগে এসে জুজু দেখায়, আমাদের ভোটটা দিলে বিজেপি চলে আসবে, আপনাদের এনআরসি হবে, সিএ হবে, ঘর ছাড়া করে দেবে। আমরা বলছি এতদিন পর্যন্ত তো আমরা ছিলাম, বামপন্থীরা ছিল, 34 বছর ধরে আপনারা রেখেছিলেন। সাহস হয়েছিল নাকি কোনো বিজেপি? সাহস হয়েছিল কোনো বিজেপির এসে বলতে আমরা এনআরসি করবো, সিএ করবো? মুসলমান মানুষের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবো তোমার প্রমাণ কোথায়, তোমার দাদা পরদাদা এখানে গোবর হয়েছিল কিনা প্রমাণ দেখাও। হয়েছিল নাকি? সাহস হয়নি কেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান তৃণমূল সিপিএম দেখা হবে না। তাই পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক রাজনীতি ছিল না। পশ্চিমবঙ্গের বুকে আপনার প্রথম এবং প্রাথমিক পরিচয় ছিল আপনি মানুষ হিসাবে কেমন। আপনি চোরেদের পক্ষে না চোরেদের বিরুদ্ধে, আপনি লুটে খান না আপনি খেটে খান। আপনি যদি খেটে খান, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, এই লাল ঝান্ডা আপনার সামনে ছিল, আপনাকে মায়ের মতো আগলে রেখেছিল। এই কিছুদিন পর 8 তারিখ শিবরাত্রি হবে, আমার হিন্দু মায়েরা তারা উপোস করবে, উপোস করে সন্ধ্যেবেলা মহাদেবের মাথায় জল ঢালবে। 11 তারিখ থেকে রোজা শুরু হবে।
মুসলিম পরিবারের ভাই বোনরা তারা রোজা রাখবেন, উপোস করবেন, সারাদিন খাবেন না, তারপরে সন্ধ্যেবেলা ইফতার করে নামাজ করে তারা ওই জল গ্রহণ করবেন। যে মা শিবরাত্রির দিন উপোস করেন আর যে মা ওই রোজা মাসে রোজা রাখবেন, জিজ্ঞেস করে দেখবেন তো তার মনের ভিতরের যে খিদে, পেটের ভিতরের যে খিদে, সেই খিদের রংটা আলাদা আলাদা কিনা। যে মা সারাদিন উপোস করে এই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালেন, কি চান তিনি শিবের কাছে? বলেন নাকি হে মহাদেব, হর হর মহাদেব, আমার দেশটাকে তুমি হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও? নাকি সারাদিন উপোস করার পর মা যখন ওই শিবের মাথায় জল ঢালেন, মা মনে মনে প্রার্থনা করেন আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে ভালো রেখো বাবা, আমার ছেলেটার মেয়েটার যেন একটা ভালো চাকরি হয়।